এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকারীদের এখনও ধরতে না পারার বিষয় নিয়ে। প্রতিবাদী ইনকিলাব মঞ্চের আন্দোলন ও শহীদি শপথ পাঠ আমাদের আলোচনায় থাকবে। আমাদের আলোচনায় থাকবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির প্রস্তুতি, 18 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর দলীয় এবং রাজনীতিতে কী পরিবর্তন ও প্রভাব রাখবেন জনাব তারেক রহমান। এ সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনাব সরোয়ার হোসেন, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। জনাব সরোয়ার, আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপরে নৃশংস হামলা হলো, তাকে শহীদ করলো, কিন্তু কত দিন পেরিয়ে গেল, এক এক সময় এক এক বয়ান দাঁড় করানো হচ্ছে খুনিদের ব্যাপারে। আপনি যেহেতু সেনাবাহিনীতে একজন কর্মকর্তা ছিলেন, নিরাপত্তার বিষয়টি আপনার একটা কনসার্নের বিষয়, একই সাথে আপনি রাজনীতির সাথে জড়িত, আবার সুপ্রিম কোর্টের আইনজীবী। সার্বিকভাবে যদি আপনি কি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক এবং আমার সহ আলোচক, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমরা বিভিন্ন সময় ফ্যাসিজমের বিরুদ্ধে একসাথে অনলাইন প্ল্যাটফর্মে অনেক কথা বলেছি। 5ই আগস্টের আগে যখন কাউকে পাওয়া যেত না, সেই সময় আমরা যারা বাংলাদেশে থেকে আমরা ভয়টার উপেক্ষার কথা বলছি, তার ভিতরে তিনি একজন। সো আমরা কথা বলে যাব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। দেখুন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে সেই সেন্সে কখনই ওইভাবে ভালো ছিল না। কারণ ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আনতে হয় তাহলে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতে হয়। সবচেয়ে দুটো ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হলো পুলিশি ব্যবস্থা আর একটা হলো বিচার ব্যবস্থা। সো আমাদের পুলিশি ব্যবস্থা শুরু থেকেই দুর্বল ছিল। এখানে পৃথিবীর যে কোনো যান, আপনার যে ট্রাভেল গাইডগুলো আছে, সেই গাইডের ভিতরে লেখা থাকে যে বাংলাদেশের পুলিশকে ঘুষ দেওয়া যায়, মানে ঘুষ দেওয়া গেলে যে কোনো অন্যায় কাজ করা যায়। আর বিচার ব্যবস্থা এতটাই দুর্বল যে বাংলাদেশে কোনো দুর্নীতির বিচার হচ্ছে না এখন আর। মানে যত বড় দুর্নীতিবাজি হোক, সে কেমন জানি ফাঁক ফোকর থেকে বের হয়ে যায়। তো সেই পরিস্থিতিতে গত 15 বছরে যে ফ্যাসিজম তো প্রত্যেকটা সংস্থাকে শেষ করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। গণতন্ত্র থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা, ব্যাংকিং সেক্টর থেকে শিক্ষা ব্যবস্থা এবং সব কিছুই সেই ধ্বংসের মুখে দাঁড়িয়ে, যেখানে পুলিশ সহ সব পালিয়ে গিয়েছিল। পুলিশ তো সেই মরাল হাই গ্রাউন্ডে নাই। এবং এখানে দেখেন, পুলিশের সামনে অপরাধ করলে পুলিশ দাঁড়াই থাকে, কারণ সে আদেশ পায় না। কারণ এমন একটা কালচার সৃষ্টি হয়েছিল, সর্বোচ্চ জায়গা থেকে কোনো নির্দেশ না হলে আইন তার নিজস্ব গতিতে চলে না। জনগণের সামনে একটা অপরাধ হলে, আপনার পুলিশের সামনে তো বটেই, অপরাধ হলে তার দায়িত্ব হয়েছে তাকে গ্রেপ্তার করে তাকে আইনের কাছে সোপর্দ করা। এখানে চোখের সামনে অপরাধ ঘটে কিন্তু কেউ ধরে না। এই ফ্যাসিজম পতনের পরে, ফ্যাসিজম যদি পালিয়ে যায়, ফ্যাসিজমের পতনের পরে দুইটা জিনিস ঘটে। ফ্যাসিজমের যে মূল যে নায়ক, এই ক্ষেত্রে শেখ হাসিনা, জনরোষে পড়লে অথবা অনেক সময় বিচারে সে বিচার হইয়া মৃত্যুকাণ্ড ঘটে, যেটা চসেস্কুর ঘটেছিল। তো উনি চসেস্কু হয় নাই, উনি ইমেলদা মার্কোস, তার মতো সে পালিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, ফার্দিনান্ড মার্কোস, তার মতো সে পালিয়ে গেল। এবং এই ফ্যাসিজম যদি পালিয়ে যায়, পুরো সময়টা সে চেষ্টা করে যে যেখান থেকে পালিয়ে গেছে, মানে এই ক্ষেত্রে বাংলাদেশ, অচল অবস্থা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, একটা অরাজকতা সৃষ্টি করা। শুধু ফ্যাসিস্টের যে প্রধান, সে পালিয়ে যায় না, তার সাথে তার সাঙ্গপাঙ্গ, মানে সেই মিলিটারি টপ অফিসার সহ যারা ফ্যাসিস্টের মেইন হাত ছিল, হ্যান্ডস ছিল, সেই সহ 10,000 পালিয়ে গেছে। তো ওদের তো একমাত্র কাজ হবে এখন বাংলাদেশকে অচল করা, বাংলাদেশকে অস্থির করা, বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করা। সেই অরাজকতার সৃষ্টির এই স্টেপগুলো হলো একটা এই হাদির হত্যাকাণ্ড। একটা ইয়াং ছেলে তার জীবনটা দিল। এখন আমরা কেন ধরতে পারলাম না? ওই যে বললাম
যে আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনীর সেই প্রফেশনালিজম কখনই আসে নাই। আজকে এটা ক্লিয়ারলি ইট ইজ এ নেগলিজেন্স। ও খুন করার পরে নিশ্চয়ই 1 ঘন্টার ভিতরে পালাই যেতে পারে নাই, 3-4 ঘন্টা লাগছে। তাকে সবচেয়ে দ্রুত গ্রেপ্তার করতে পারতো র্যাব। সেই র্যাবকেও তো আসলে অ্যাকশনসে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। প্রথম যখন র্যাব সৃষ্টি হয়েছিল তখন অনেকে র্যাবকে পূজা করেছে, যে অপরাধীদেরকে নর্মাল পুলিশ ধরে না সেইগুলোকে সে র্যাব ধরতো। আওয়ামী লীগ এসে র্যাবকে একটা রক্ষী বাহিনীতে পরিণত করেছে। র্যাব এখন একটা এফেক্টিভ হয়ে গেছে, তারা পারে, তাদের সেই এফিসিয়েন্সি আছে। দেখবেন যে এরপরে এই পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কোনো অংশ তাকে গ্রেপ্তার করার দূর করা, তারা ফ্যাসিলিটেট করে পালিয়ে যেতে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এখন এমনও বর্ডার আছে, আপনি যদি 10,000 টাকা দেন আপনাকে সকালে নিয়ে যাবে, বিকেলবেলা আপনি ইন্ডিয়া থেকে ফেরত আসবেন। যান বুড়িচং যান, আপনি ট্রাই করেন, আপনি সাংবাদিক যে চেষ্টা করতে পারেন, দেখবেন আমাকে এসে রিপোর্ট করছে যে ওখানে গেছে, সকালে যায়, 3-4 মাস থেকে আসে, অনেকে 2 দিন থাকে, অনেকে 7 দিন থাকে, অনেকে 2 বছর থাকে। তো এই পরিস্থিতিতে নেগলিজেন্সটা, আমি শেষ করে দেন 1 মিনিট, নেগলিজেন্সটা নিরূপণ করতে হবে। আর অর্ডারটা গডফাদারকে, তাকে আদেশ কে দিয়েছে? আমি একটা কেস স্টাডি বলি। আয়ারল্যান্ডে একটা গডফাদার ধরা পড়লো কীভাবে? খুন হলো আয়ারল্যান্ডের একটা রিমোট জায়গায়, উত্তরে। সেইখানে করে সে শুধু তার এক জায়গায় ফোনে বলেছিল যে ডান। এই যে ডান কথাটা বললো, ডান কাকে বললো? সে হলো ওই খুনের নির্দেশ দিল, অ্যান্ড হি ওয়াজ পানিশড। ওখানে তো আপনার ফাঁসি নাই, যাবজ্জীবন জেল হলো। আমাদের এই ডান যারা বলে, আপনার মনে আছে গুলশানে আওয়ামী লীগের সময় একদম সিনেমা স্টাইলে একটা খুন হইলো? এই যাকে রিপোর্ট দিল সেই ডান যারা করে, এই যে কুখ্যাত মানে যে সন্ত্রাসী, যে গডফাদার, যে মাফিয়াতন্ত্র রাজনীতির, তাদেরকে কখনোই বিচারের সম্মুখীন করা হয় না। এই জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জি, আমি যেটা বলতে চাই আপনাকে সেটা হলো যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার ভিতরেই আমরা খুনিদের পরিচয় জানলাম, ছবি প্রকাশ পেল। তারপর কেউ কেউ বলল যে তারা পালিয়ে ইন্ডিয়া চলে গেছে। আবার কালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হলো যে না, এখনো পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই যে এই খুনিরা দেশ ছেড়ে পালিয়েছে কিনা। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সত্য ধারণ করতে পারে না, অনেক সময় সত্য বলতে ভয় পায়, যেটা পৃথিবীর কোনো উন্নত দেশ হয় না। পৃথিবীর সমস্ত সুশাসিত দেশ যেগুলা, যেখানে ন্যায্যতা রয়েছে, তারা কখনোই কোনো ফ্যাক্ট হাইড করে না। বাংলাদেশে শুনেছে যে কোনো কমিশনের রিপোর্ট কখনো প্রকাশ হয়েছে? এই একটা প্রথম শুনলাম বিডিআর কমিশনে, যে তারা এখানে কোনো ক্লাসিফিকেশন দেয়নি, কিন্তু সেটাও তো এখন পর্যন্ত প্রকাশ হয় নাই। এটা তো তাদের সুইট উইলে না, এটা জনগণের রাইট। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, ইউ, মি, এনিবডি হ্যাজ এ রাইট টু সি এনি রিপোর্ট, বিকজ দিস ইজ এ পাবলিক ফাংশনস। তো এটা তো প্রকাশ করে না, যার জন্য এই যে জবাবদিহিতা যে হয় না, যার এই কারণেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো, এইগুলোকে ওই টপ আপ হতে হতে এগুলো কমপ্লিটলি অকার্যকর হয়ে গেছে। সেই জন্য যে খুনের নির্দেশ দিয়েছে তাকে বিচারের সম্মুখীন করতে হবে, অ্যাক্টর থেকে যারা নির্দেশ দেয়। সেই জায়গায় আমরা যতদিন না যেতে পারবো ততদিন এই খুন খারাপই বন্ধ করে দেয়। আপনাকে বলি যে আমি আমার প্রার্থীতে ঘোষণা করছি ঢাকা 17-তে। আমি মিলিটারি অফিসার, আমি ভয় পাই না, আল্লাহ আমাকে সাহস দিয়েছে, আমার ভাইগোর সাথে আমার কথা বলছি। কিন্তু তারা কাকে টার্গেট করছে ইউ নেভার নো। যার জন্য আমারও এখন নিরাপত্তা বাড়াতে হয়েছে। এবং আমি একটা চিঠি লিখবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে দেওয়ার জন্য। ইলেকশন যদি কন্টিনিউ করে দেখবেন যে সব এই যারা প্রার্থী সবাই কিন্তু চিঠি লাগবে। তো এই পরিস্থিতি হলো কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আপনার কাছে যেতে চাই যে হাদিকে হত্যাকাণ্ড পরবর্তীতে হাদির জানাজা এবং হাদির হত্যাকাণ্ডের পরপরই খবর আসার পরে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করা, বিভিন্ন স্থাপনায় হামলা করা, এটা কি তারাই পথ দেখালো যারা হাদিকে হত্যা করলো? অর্থাৎ হাদির ঘটনাটা যেন অন্য খাতে, অন্য বিষয়ে আলোচনা হয়, ফোকাসটা কি সেই দিকে নেওয়ার জন্য এই ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক সারার ভাই। আমি এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে সশরীরে তাকে দেখার সৌভাগ্য হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। আপনাকেও দেখেন, দেশ এই মুহূর্তে নির্বাচনী যাত্রার খুব কঠিনভাবে আছে। আপনি যদি সারা দেশের খবর নেন, দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি তারা নির্বাচনী মাঠে খুব সক্রিয়। আমি বিজয়ের মাসে শহীদ মুক্তিযোদ্ধাদের
যারা আত্মাহুতি দিয়েছেন, দেশ স্বাধীন করেছেন, ভূখণ্ড দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 24শে জুলাই হাদির প্রতি, হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। আমার কাছে মনে হয় যে হাদি ছিলেন বাংলাদেশপন্থী রাজনীতির তরুণ নেতৃত্বের একটি প্রতীকী মুখ। তিনি হতে পেরেছিলেন, আর হতে পেরেছিলেন বলেই হাদি তার এই অকাল মৃত্যু বলি বা তাকে যে হত্যা করা হলো নির্মমভাবে, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাদি সমস্ত বাংলাদেশপন্থী রাজনীতিবিদদেরকে একমুখী করতে পেরেছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা কারা? যারা হাদির হত্যার বিচার চাওয়ার সাথে সাথে এমন কিছু ঘটনা ঘটালো যে ঘটনাগুলা হাদির এই হত্যাকাণ্ডের ইস্যুটাকে ভিন্ন খাতে, আপনি যেমনটি বলছেন ভিন্ন খাতে কিন্তু নিয়ে গেছে অলরেডি। হাদির হত্যাকাণ্ডের সাথে প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা ছিল না, হাদির হত্যাকাণ্ডের সাথে ডেইলি স্টারের সংশ্লিষ্টতা ছিল না, যেমনটি ছিল না এই যে আমাদের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে আমার দেশ পত্রিকার সংশ্লিষ্টতা ছিল না, নয়া দিগন্তের সংশ্লিষ্টতা ছিল না, সংগ্রামের সংশ্লিষ্টতা ছিল না, তারপরে আমাদের ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1-এর সংশ্লিষ্টতা ছিল না। তারপরে তাদের প্রতি সেই জুলুমটা আসছে। ঘটনাটা কী ঘটছে, এটা কারা ঘটিয়েছিল? সেদিন সরকার ঘটিয়েছিল, কিন্তু আজকে তো সরকার এই কাজটি করেনি। তাহলে তারা কারা? যে যারা হাদির শোকে মাতম করার কথা, তার রুহের মাগফিরাত কামনার কথা, সরকারকে সহযোগিতা করার কথা, বা তাদের সোচ্চার হওয়ার কথা, যেন আইন শৃঙ্খলা বাহিনী হাদির অপরাধীকে ধরে আইনের কাছে সোপর্দ করে বিচার হওয়ার জন্য। আমরা সেটি করলাম না, আমরা সেটি না করে পত্রিকা অফিসে আগুন দিলাম। আপনি কম্পিউটার নিয়ে যাচ্ছেন, হাদি কি এটা চেয়েছিল? আমি তো দেখতাম হাদি বলেছিল যে আন্দোলনের কথা বলেছিলেন, যে প্রথম আলোর সামনে যে গরু জবাই করে খাওয়ার দরকার নেই, বরং আরও 10টি প্রথম আলো তৈরি করেন যারা আমাদের কথা বলবে, আপনাদের কথা বলবে। তো সেই হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বা হাদির এই অপমৃত্যুর প্রতি সহমর্মিতা জানিয়ে আপনি মাতম করছেন, পাশাপাশি আপনি কম্পিউটার নিয়ে যাচ্ছেন, আপনি সাংবাদিকদেরকে অবরুদ্ধ করে আগুন দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারা তারা? তাদেরকে তো ভিডিও ফুটেজে চেনা গেছে, মাত্র 17 জন অ্যারেস্ট করেছেন, অথচ ভিডিও ফুটেজ দেখলে তো অন্তত 1700 জন মানুষকে বা 170 জন মানুষকে তো খুঁজে পাওয়া যাবে। এটা তো সামনের দৃশ্যপট, কিন্তু অন্তরালে কারা? দেখেন, অন্তরালে ওই যে আমি বললাম যে অন্তরালে এমন একটি শক্তি কাজ করছে, এটা আমার ধারণা, যে সেটি হলো যে এই নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। মানুষ প্রত্যাশা করে, হাদি নিজেও প্রত্যাশা করেছিল যে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে ক্ষমতার যে ট্রানজিশন যে হবে বা স্থানান্তর যেটা হবে, সেই জায়গাতে কিন্তু হাদি প্রার্থিতা ঘোষণা করেছিল। এবং প্রত্যেক দিন সকালে সে তার নিজস্ব স্টাইলে মানুষের কাছে যেত, জড়ায়ে ধরতো, ভোট প্রার্থনা করত। যারা এই প্রক্রিয়া, হাদির এই গণতান্ত্রিক ট্রানজিশন পিরিয়ডকে বাধাগ্রস্ত করতে চায়, তারা এর পেছনে জড়িত ছিল এই হাদি হত্যাকাণ্ডের সাথে। এবং আবার ঠিক একইভাবে এই হাদি হত্যাকাণ্ডকে পুঁজি করে এই নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য, দেশের মধ্যে একটা অ্যানার্কি তৈরি করে মানুষের দৃষ্টিভঙ্গিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, বা আইন শৃঙ্খলা বাহিনীর মরালিটি দুর্বল করার জন্য তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া। শাহিন ভাই, একটা কথা বলি, শফিক শাহিন ভাই, আমরা সাবেক প্রধানমন্ত্রী ছাত্র বন্ধুদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল, অশ্রদ্ধা করেছিল, গোটা দেশ ফুঁসে উঠেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে 10তলা ভবনের লিফট বন্ধ করে অশ্রদ্ধা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার মতো একটা জনমানুষের নেত্রী, আমি তার সুস্থতা কামনা করছি, তাকে নদীর ভেতরে চুবাইয়া মারার কথা বলা হয়েছিল, জাতি ক্ষুব্ধ হয়েছিল। আপনি আজকে প্রতিবাদের নামে জাতীয় নেতৃবৃন্দকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। আপনি নিজে, আমার প্রশ্ন, এরা কারা, এরা কি চায়, সেটি তো খুঁজে বের করতে হবে আপনাদের মতো মিডিয়াকে, যে এরা কারা, এদের রাজনৈতিক পরিচয়টা কি। আপনি কি মনে করেন? দেখেন, ওই যে আমি বললাম যে সেই গোষ্ঠী যারা নির্বাচন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালিত হোক, সেই পরিচালনা যেন হওয়ার পথে যারা বাধাগ্রস্ত তৈরি হয়, বাধা করতে চায় তারা। আপনি হাদির বিচার চান, হাদির হত্যাকারীদের ফাঁসি আপনি চান, আপনি স্পিডি ট্রায়াল বা নতুন ট্রাইব্যুনাল তৈরি করে বিচার চান, আমরা আপনাদের সাথে থাকব। কিন্তু আপনি কেন বললেন হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত কোনো দেশে কোনো নির্বাচন হবে না? আপনি টপ করে নির্বাচনটাকে নিয়ে আসলেন কেন? তাহলে কি আমরা বলতে চাই যে হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়া মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো এই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা? কে বলেছে এটা? কারা বলেছে? যারা, আপনি টেলিভিশন খোঁজেন,
ফুটেজ দেখেন, আপনি খুঁজে পাবেন। আমি তো নাম এখানে বলা তো ওই যে ভাই বললেন যে নিরাপত্তা চাইবেন, আমি আর নিরাপত্তা কার কাছে চাইবো? শিক্ষক মানুষ। আমার কথা তারা কারা? নুরুল কবির 111-এর পরে যখন কথা বলার লোক খুঁজে পাওয়া যায়নি, আমিও কথা বলিনি, সারোয়ার ভাই কথা বলেননি, উনি তো বললেন। তখন নুরুল কবির, এবে মুসা, আপনার যাওয়ার কথা, বরেণ্য সাংবাদিক, তারা সেই দিন এই আর্মি ব্যাক্ট যে সেই একদলীয় সরকার যারা ছিল, যারা গণতন্ত্রকে হত্যা করার মতো অবস্থায় ছিল, বিরোধী মত দমনের জন্য তারা ছিল, তাদের বিরুদ্ধে কে কথা বলেছিল? এই নুরুল কবিররা কথা বলেছিল। তিনি গেলেন তার সহকর্মীদেরকে রক্ষা করার জন্য, আগুন থেকে জীবন বাঁচানোর জন্য। আমার এনসিপির তরুণ বন্ধুরা গেলেন সেখান থেকে তাদের জীবন রক্ষা করার জন্য, আমি ধন্যবাদ জানাই। কেন নুরুল কবিরের মতো একজন বরেণ্য সাংবাদিককে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করলেন? এখন পর্যন্ত সে কি গ্রেপ্তার হয়েছে? তার ছবি তো আপনার ভার্চুয়াল জগতে, প্রিন্টিং প্রেসে, তারপরে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তারা কারা? খুঁজে বের করেন, রিমান্ডে নেন, জিজ্ঞাসাবাদ করেন যে কেন নুরুল কবির নুরুল কবিরকে এই অপবাদটা করা হলো। নুরুল কবির দুঃখ করে বলছেন যে আমাকে হয়তো তারা চিনতে পারেনি, কিন্তু আমি তো বলতে চাই তারা চিনে বুঝে নুরুল কবিরকে তারা লাঞ্ছিত করেছে। এদেরকে, এরা এই যে আমার সন্তান হাদির যে বাংলাদেশ, যে 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 বাংলাদেশপন্থী যে রাজনীতির একটা শুভ সূচনা হাদির শুরু করেছিল সাংস্কৃতিক একটা আন্দোলনের মধ্য দিয়ে, তাকে স্তব্ধ করার পাশাপাশি আমাদের যে শ্রদ্ধার বাংলাদেশের যে একটি স্বপ্ন ছিল, ক্যাম্পাসে ক্যাম্পাসে শ্রদ্ধা থাকবে, সেই শ্রদ্ধার জায়গা থেকে যখন আমাদের সন্তান তুল্য রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের মুখে যখন এই ধরনের ভুয়া স্লোগান শুনি, খুব বাজে বাজে স্লোগান যখন আমরা শুনি এবং খুব বাজে শব্দ চয়ন শুনি, তখন আমরা মনে হয় যে 1400 মানুষ যে রক্ত দিল এই দেশটাকে একটি শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার জন্য, ভ্রাতৃত্বের বাংলাদেশ তৈরি করার জন্য, অহিংস বাংলাদেশ তৈরি করার জন্য, সেই বাংলাদেশের জন্য কি তারা রক্ত দিয়েছিল? তারা আজকে জীবিত থাকলে আমার তো মনে হয় সাইদরা কষ্ট পেত। সাইদরা তো এই ভাষা উচ্চারণ করেনি, বা এই মুগ্ধরা স্নিগ্ধরা তো এই ভাষা উচ্চারণ করেনি। তাহলে যখন করলো না, আপনি কেন একজন হত্যাকারীর বিচার চাওয়ার চেয়ে মুখ্য করে দেখলেন এই প্রথম আলো আর ডেইলি স্টারকে আগুন দেওয়া? কেন আপনি মুখ্য করে দেখলেন উদিচিকে আগুন দেওয়া? কেন আপনি মুখ্য করে দেখলেন ছায়ানটকে আগুন দেওয়া? আপনি আরও 10টা ইসলামিক সাংস্কৃতিক বা অন্য জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্র আপনি তৈরি করেন, আপনার মতবাদ আপনি প্রচার করেন। অন্যের প্রতি আঘাত কেন করবেন? আপনি কি অর্জন করতে চান? আমি কিন্তু আগেই বলেছি। তবে এটাও ঠিক যে আমরা যে ফ্যাসিজম দেখেছি, পত্রিকার উপরে আক্রমণ, সাংবাদিকদের প্রতি আক্রমণ, সাগররণী হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি, একটা রেকর্ড ওয়ার্ল্ডে। আমি শুধু বলতে চাই যে আমার হাদি হত্যার বিচার হবে, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা হবে। আমি মনে করি না যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার জায়গায় কোনো অভাব আছে। তারা অত্যন্ত সক্ষম এবং তারা এগুলোকে ডিটেক্ট করার মতো সমস্ত প্রযুক্তিগত সাপোর্ট তাদের আছে। জাতি জানতে চায় যে আরেকটি হাদি এদেশের রক্ত যেন এদেশে না ঝরে, কোনো গণতান্ত্রিক আমি মানুষ যেন এই ভোট নিয়ে শঙ্কা প্রকাশ না করে, বরং আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বাংলাদেশ, সেটাকে যেন অব্যাহতভাবে এই গতিপথ চলে, সেজন্য সরকারের সমস্ত শক্তিশালী এফোর্ট মানুষ প্রত্যাশা করে। জি, আপনাকে ধন্যবাদ। আমি সরোয়ার হোসেন আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা হাদির যে হত্যাকারীর ছবি দেখলাম, সেই কি এই ঘটনার মূলে নাকি অন্য কেউ এটা স্টেজ করেছে? সেই প্রশ্ন আপনার কাছে করছি। আপনার কাছে প্রশ্ন ছিল যে উসমান হাদিকে যারা হত্যা করলো, যাদের ছবি আমরা দেখলাম, তারাই কি হত্যাকাণ্ডের মূল, নাকি হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের কোনো কুশীলব কাজ করেছে? কোনো সন্দেহ ব্যতীত বড় ধরনের কুশীলব রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তার বাসায় অনেকগুলো চেক পাওয়া গেছে। সেই চেকগুলো কারা দিছে? তার মানে তাকে ওই জায়গায় তাকে খুন করতে উদ্বুদ্ধ করা হয়েছে, তাকে রাজি করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে অনেক ধরনের সিকিউরিটি দিয়ে, যে তোমার পরিবার এবং তোমার নিরাপত্তা দেওয়া হবে। ওইটা এসুরেন্স দিতে যেয়ে ওই চেকগুলো তাকে দেওয়া হয়েছে। এবং আমার কেন জানি মনে হয়, আমি তো জানেন যে স্ট্রেট কথা বলি, এটার নির্দেশ ওই পর থেকেই আসছে, ইন্ডিয়া থেকে আসছে। কারণ ইন্ডিয়া যেহেতু তাকে প্রশ্রয় দিয়েছে, ইন্ডিয়া তো একটা বাংলাদেশি অপরাধীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ইন্ডিয়া। সো এটা আওয়ামী লীগের টপ নেতৃত্ব থেকে এসছে অলমোস্ট শিওর, এবং সেই সাথে এটার ইন্ডিয়ার ইন্টেলিজেন্সের ব্যাকিং রয়েছে। কারণ তাকে পার করে কে নিয়েছে?
ডেফিনেটলি ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সাথে জড়িত আছে। সো এই খুনের নির্দেশ এটা একটা আন্তঃরাষ্ট্রীয় এবং রাজনৈতিক একটা সিদ্ধান্ত স্যার, এটা হতে পারে না। এবং যদি একটা কথা তাদের সামনে কোনো আসছে, ইন্ধন না থাকতো, আশ্রয় প্রশ্রয় না থাকতো, তাহলে তো এতদিনে তারা তাকে অ্যারেস্টও করতে পারতো। অ্যারেস্ট করতে পারতো। এবং পরিকল্পনাটা এরকম, যেহেতু আমি মিলিটারিতে ছিলাম, দেখেন পরিকল্পনা যে তাকে খুন করেই সে পালাই গেল, সে জানে তাকে ধরা হবে, ধরে তার কাছ থেকে ইন্টারোগেশন করে এর পিছনে কারা, হুকুমদাতা কারা, সেইটা বের করার চেষ্টা হবে। সেই জন্য কিন্তু তাকে পার করে দেওয়া হয়েছে। এবং ইট মাইট হ্যাপেন যে ওরে ওইখানে হয়তো টার্মিনেট করা হতে পারে, সো দ্যাট ও কারো নাম না বলতে পারে। ও তো বিপদে পড়ছে, ওর পরিবার তো বিপদে পড়ছে। তো এই ধরনের খুনি পাওয়া যায়, ভাড়াটে খুনি পাওয়া যায় বাংলাদেশ। এটা এমন একটা দেশ, কারণ বিচার যেহেতু হয় না, সেই জন্য সবই অ্যাভেলেবেল বাংলাদেশে। সো সে একজন ভাড়াটে খুনি এবং তার পলিটিক্যাল আইডেন্টিটি জানি, এবং এটা কমপ্লিটলি একটা মানে অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার আওতায় এটা হয়েছে। সেই জন্য আমি সবসময় বলি যে এই ধরনের কিলিং যারা, এই কিলিংয়ের যারা হুকুমদাতা, তাদেরকে যদি আপনি বিচারের সম্মুখীন করতে না পারেন, সঠিক বিচার করতে না পারেন, তাহলে এই খুন কখনই কমবে না। আপনার মনে আছে যে আওয়ামী লীগের যে মিস্টার বাবু ছিল চিটাগংয়ের, এই ভূমিবন্দী সাইফুজ্জামানের বাবা, সে হুমায়ুন জহির নামে এক ভদ্রলোক, তারই পার্টনার খুন করছিল। সেই খুনের বিচার হয়নি। আখতারুজ্জামান বাবু, আখতারুজ্জামান বাবু, হ্যাঁ, এই সেই যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা। বাবা তো সেই এইরকম মানে পলিটিক্যাল খুন হয়ে কোনো না কোনোভাবে হি ক্যান গেট ইট অ্যাওয়ে, কোনোভাবে সে পার পেয়ে যেতে পারে। যার জন্য বাংলাদেশে, এই জন্য আমি বলছি যে আমাদের এই যে পরিস্থিতি, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের বিচার ব্যবস্থা আসলেই উইক। আমাদের অনেক বিচারকরা বসে থাকে যে কি জাজমেন্ট দেবে, অথবা তাদের করে চাপ সৃষ্টি করা হয়। দুইটাই সত্য, অনেক ভালো বিচারক রয়েছে, কিন্তু চাপও সৃষ্টি করা হয় যে এই রায় দিতে দেবে। কেন? বিচারকরা তো বাই প্রফেশন স্বাধীন, আপনার বিচার কার্য পরিচালনার জন্য আপনার স্বাধীন। আমেরিকান একজন প্রেসিডেন্টের যদি তার অর্ডার যদি রুখে দিতে পারে একটা জুনিয়র কোর্ট, একটা মানে নিম্ন কোর্ট, যেটা আমরা লোয়ার কোর্ট যেটাকে বলি, তারা যদি সেটাকে আটকিয়ে দিতে পারে, আমাদের দেশের বিচারকরা সেই টেম্পারামেন্ট হয় না কেন, পারে না কেন? পারে না। এখানে অনেক বিচার হয় পলিটিক্যালি মোটিভেটেড হইয়া, একদম নিম্ন জায়গা থেকে উপর পর্যন্ত, যার জন্য এটা আসলে একটা ডিসফাংশনাল স্টেটে পরিণত হয়েছে। এই ডিসফাংশনাল স্টেট থেকে আপনার ফাংশনাল স্টেটে যদি না যায়, তাহলে ডেফিনেটলি জাতি বোধহয় আবার সাফার করবে। তো আমাদের সেই জায়গায় যেতে হবে, এবং বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার প্রধান যে একটা ইন্ডিকেটর, প্রধান যে একটা উপকরণ, সেটা হলো তদন্ত, সঠিক তদন্ত। তদন্তই তো অনেক ক্ষেত্রে সঠিক হয় না। যে 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 যারা তদন্তের দায়িত্ব, মনে করেন এই পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবি, এদের অনেক কি ম্যানিপুলেট করা যায়। তারা অনেকে পলিটিক্যাল নির্দেশ নেয়। জি, আমি যদি সরোয়ার হোসেন আপনাকে একটি প্রশ্ন করি, যে কালকে সিআইডি থেকে বলা হলো যে তারা এই যারা হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে, সেটা তথ্য প্রমাণ তারা পেয়েছে। তাহলে যদি তথ্য প্রমাণ এখন পায়, তাহলে যখন এই ধরনের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে এবং আপনার অযাচিত লেনদেন যখন হয়, তখন বাংলাদেশ ব্যাংক বা তফসিলি ব্যাংক অথবা আমাদের যারা মনিটর করে সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড, তাদের কাজটা কি থাকে? তারা কেন এটা টের পায় না যে এই ধরনের একটা ইলিগ্যাল ট্রানজেকশন হচ্ছে, অথবা এত লার্জ স্কেলের ট্রানজেকশন কেন হচ্ছে একটা অ্যাকাউন্টে? এটা ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের নজরদারি এড়াবার কথা নয়। কারণ আপনি দেখছেন যে আপনি যদি 5 লাখ টাকার একটা চেক দেন, ইভেন কি 1 লাখ টাকার, আপনাকে কিন্তু ব্যাংক থেকে একটা ফোন দেয় এবং ন্যাশনাল কনফার্ম, মানে ন্যাশনাল কার্ডের আইডি পর্যন্ত তারা চায়। এবং আমার জানা মতে 5 লক্ষ টাকার বেশি যদি ট্রানজেকশন হয়, সেটা এক ধরনের সুপারভিশন, একজন মনিটর আসে। তো এটাও একটা নেগলিজেন্স। এবং এই যে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, আপনি কি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের সেই সময় যারা দায়িত্ববান ছিল, বিশেষ করে বিএফআইইউ, কাউকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে? পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই জবাবদিহিতা যে হীনতা, জবাবহীনতা, এই জন্য আজকে ক্রমান্বয়ে খারাপ দিকে গেছে। যে মানুষের সামনে অপরাধ ঘটে, মানুষ হয়তো ভয়তো অনেক কিছু, পুলিশের সামনে অপরাধ করে। যে উদাহরণস্বরূপ বলি, যে ঢাকা শহরে আপনি বাসগুলো দেখেন, কোনো আইনই মানে না তারা। এই ট্রাফিক ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে পড়েছে, পুলিশ ডিসফাংশনাল হয়ে গেছে একটা অংশ কমপ্লিটলি। এবং পুলিশের যে নিয়োগটা 2009 থেকে 24 পর্যন্ত 24 পর্যন্ত হয়েছে,
এই নিয়োগগুলো তো সব আওয়ামী লীগের ক্যাডার। দলীয়ভাবে হয়েছে। আজকে তো 1 লক্ষ নতুন পুলিশ নিয়োগ দেওয়া উচিত ছিল। তারাও তো বসে আছে ওই প্রজেক্টের অংশ যে এইটাকে ব্যর্থ করা, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে এইটাকে আবার এমন একটা জায়গায় নেওয়া যে মানুষের ভিতরে একটা ধারণা দেবে যে আমরা আগে ভালো ছিলাম। সেইটা যাতে না হয় সেই চ্যালেঞ্জটা এখন আমাদের সবার উপরে। অধ্যাপক হাসানাত আলী, তারেক রহমান সাহেব আসছেন আগামী 25 ডিসেম্বর। তার দেশে ফেরা, তার নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা এবং এখনকার যে বাস্তবতা শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের পরে সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, কতটুকু নিরাপদ থাকবেন তারেক রহমান এবং তাকে ঘিরে কি ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা সম্ভব এবং জরুরি? দেখেন, তারেক রহমান এমন একজন ব্যক্তি এই মুহূর্তে যিনি বিএনপির রাজনীতির প্রধান পুরুষ। বিএনপির নেতাকে বেগম খালেদা জিয়ার অবর্তমানে কিন্তু অসুস্থ, একটা সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে উনি যাচ্ছেন। তারেক রহমান সবচেয়ে বড় কথা, বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে রাজনীতিতে, তাদের মুখ, তাদের নেতা, তাদের পথ প্রদর্শক কিন্তু জনাব তারেক রহমান। তিনি 17 বছরের নির্বাসিত জীবন শেষে 17 তারিখে বাংলাদেশে আসবেন। এটা শুধুমাত্র 25 তারিখে। এটি শুধুমাত্র বিএনপি পন্থী মানুষদের জন্য নয়, বরং গণতন্ত্রীপন্থী প্রত্যেকটি মানুষের জন্য একটি স্বস্তির জায়গা। দীর্ঘদিন আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত তাদের অপকর্মের জন্য। তাহলে মূল নেতৃত্বটা কার হাতে? সেই ব্যক্তিটি কিন্তু অসুস্থ। তাহলে দ্বিতীয় ব্যক্তি এরকম জনাব তারেক রহমান সেই জাতীয় নেতৃত্বের শূন্যতা পূরণ করবেন। এটি গণতান্ত্রিক একটি দেশের জন্য খুব সুখকর একটি খবর। নিরাপত্তার যে বিষয়টি, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু দায়িত্ব, এবং এই নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র প্রমাণ করবে যে সে তার জাতীয় নেতাকে সম্মান করতে জানে, শ্রদ্ধা করতে জানে এবং তার সুরক্ষা নিশ্চিত করতে জানে। এবং এটি ব্যাহত হবে বলে অন্তত আমি মনে করি না। যারা হাদিকে হত্যা করার মধ্য দিয়ে তারেক রহমানকে ভয় দেখাতে চেয়েছে, বা এই যে বিভিন্ন ভ্যান্ডালিজম তৈরি করে যারা একটা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছে, সেগুলো সব কেটে যাবে ওনার আশার মধ্য দিয়ে। এটা অন্তত আমি বিশ্বাস করি এবং দেশবাসী বিশ্বাস করে। দেখেন, আমি শুধু এতটুকু একটা কথা বলতে চাই, যারা তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে কটূক্তি করছেন, একজন নেতা আর একজন নেতাকে ভুয়া বলছেন, ইভেন যে আর্মি না হলে 5 তারিখের বিপ্লব সম্ভব হতো না, সে আর্মিকে নিয়েও কটূক্তি করছেন, ভুয়া স্লোগান দিচ্ছেন। একবারও কি ভেবে দেখেছেন যে সেই দিন যদি আর্মি যদি আমার ছাত্র বন্ধুদেরকে, সকল শ্রেণী পেশার মানুষকে যদি অ্যালাউ না করতো রাজপথে, তাহলে খুনের সংখ্যাটা বা হত্যার মিছিলটা কত দীর্ঘায়িত হতে পারত, বা এই বিভীষিকাময় রাতটা কত লম্বা হতে পারত? তাদেরকেও আপনি অশ্রদ্ধা করছেন। আমি যদি প্রশ্ন করতে চাই, 18 বছর একসাথে লড়াই করলেন, একজন আরেকজনকে ভুয়া বললেন না, সরকারে থাকলেন, মন্ত্রিত্বে থাকলেন, একজন আরেকজনকে ভুয়া বললেন না, আরেকজন আরেকজনকে রাজাকার বললেন না, 71-এর পরাজিত শক্তি বললেন না, আজকে একই সাথে একই জেলখানায় থাকলেন, কেউ ইমামতি করলেন, কেউ মুক্তাদি হলেন, একই আয়না ঘরে থাকলেন, কোনো সমস্যা হলো না। এমন কি হলো 24-এর পরে যখন আমরা একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশ হবে সাম্যের, যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক চেতনার, যে বাংলাদেশ মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পাবে, সেই রকম বাংলাদেশে যখন 24-এর পক্ষভুক্ত শক্তিগুলা একজন আরেকজনকে হিউমিলিয়েট করার জন্য, অশ্রদ্ধা করার জন্য, অসম্মান করার জন্য যখন আমরা শব্দ চয়ন করি, তখন কষ্ট লাগে। তখন আপনি যেটা বলছিলেন যে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় বা কটূক্তি করা হয়, এই কটূক্তি বা এই ধরনের আচরণ তো বিএনপির পক্ষ থেকেও করা হয়। আমরা তো অতি সম্প্রতি দেখলাম যে একটি দুটি অমুক ধরে আমি বোধহয় আমার বক্তব্যের মধ্যে সেটা বলেছি যে একই সাথে সরকারি থাকছেন, আপনি ওই কথাগুলো বলেননি, আবার একই সাথে মন্ত্রী পরিষদ থাকছেন, আপনি তখন ভুয়া বলেননি। আমি দুই পক্ষকেই বলছি, এটি খুব সুখকর নয়, বরং আমাদের যে আজকের যে ক্রাইসিসটা, গণতন্ত্রের যে ক্রাইসিস, সুশাসনের যে ক্রাইসিস, তারপরে ন্যায় বিচারের যে ক্রাইসিস, যেগুলো গত 18 বছর অনুপস্থিত ছিল, এবং এই ন্যায় বিচার ছিল না বলেই তো আপনি একসাথে জেলে ছিলেন মিথ্যা মামলায়। এই সুশাসন ছিল না বলেই তো আপনি জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এই সুশাসন, আইনের শাসন ছিল না বলেই তো ইলিয়াস আলীকে এখনও খুঁজে পাওয়া যায় না, আয়নাঘর থেকে আরমানরা উদ্ধার হয়। তো সেই সুশাসন কি আরেকবার নষ্ট করবো আমরা? আমরা কি আরেকবার দেখবো এরকম একটি বাংলাদেশ যেখানে আরেকটি আয়নাঘর তৈরি হবে? তো সেখান থেকে রক্ষা করার জন্য উপায়টা কি? একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে সংবিধান অনুযায়ী
রাষ্ট্রের মালিক, প্রকৃত মালিক জনগণ। সেই জনগণ গত 18 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচন করবে, যিনি হবেন সৎ। আমি ওই বলছিলাম আপনার বিয়েকে, যে এই 18 বছর পরে ছাত্রদল আর ছাত্র শিবিরের মুখ থেকে মানুষ ছাত্রলীগের স্লোগান শুনতে চায় না। জামাত ইসলাম এবং বিএনপির মুখ থেকে আওয়ামী লীগের স্লোগান শুনতে চায় না। তারেক রহমান যেদিন আসবেন সেদিনকার পরিস্থিতিটা কি আমি হতে পারে? আমি আমি মনে করি যে সেদিন একটা উৎসবের দেশে পরিণত হবে। পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দকে আমি একটি কথা বলতে চাই, মানুষ তাকিয়ে আছে, মানুষ তাকিয়ে আছে আপনাদের শৃঙ্খলাবোধ দেখার জন্য। মানুষ তাকিয়ে আছে যে বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখ থেকে দাঁড়িয়ে 5 তারিখের বিপ্লবের পরে যখন মুক্ত হলেন, 3 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন, একটি কটূক্তি করেননি যিনি তাকে হত্যা করতে চেয়েছেন ইভেন তার বিরুদ্ধে পর্যন্ত। তিনি সাম্যের বাংলাদেশের কথা বলেছিলেন, ভ্রাতৃত্বের বাংলাদেশের কথা বলেছিলেন, ঐক্যের বাংলাদেশের কথা বলেছিলেন। দেখেন, যখন কোনো নেতা দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসে, তার সামনে দুটি পথ খোলা থাকে। নাম্বার 1, তিনি প্রতিহিংসা পরায়ণ হতে পারেন এবং তার প্রতি যারা জুলুম করেছে, বাধ্য করেছে দেশ থেকে নির্বাসিত জীবনযাপন করার জন্য, তাদের প্রতি প্রতিহিংসা করে একটা বিশৃঙ্খল দেশে পরিণত করতে পারেন। আরেকটি কাজ উনি করতে পারেন, উনি দেশের নেতা হতে পারেন, জাতির নেতা হতে পারতেন একটা ইনক্লুসিভ পলিটিক্সের মধ্য দিয়ে, যে সমস্ত তার যে যারা তার প্রতি প্রতিশোধ নিয়েছে, অন্যায় আচরণ করেছে তার দলের প্রতি, তার পরিবারের প্রতি, তার ভাইকে হারিয়েছে, মা মৃত্যুশয্যায় শায়িত, 17 বছর তিনি দেশে আসতে পারেননি, এরকম জুলুমের পরে যখন তিনি দেশের মাটিতে আসবেন, তিনি যদি এই মেসেজটুকু দিতে পারেন যে না, আমার মধ্যে কোনো প্রতিহিংসা নাই, আমার মধ্যে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, বরং আছে সবাইকে নিয়ে, প্রত্যেকটি বাংলাদেশি মানুষকে নিয়ে একসাথে রাজনীতি করার। যদি জনগণ আমাকে ভালোবাসেন, আমার আচরণে, আমার কর্মকাণ্ডে আমার সাথে থাকবেন, না হলে যদি না হয় অন্য ধরনের সাথে থাকতে পারবেন। এই মেসেজটা যদি উনি জাতিকে দিতে পারেন, আমি অন্তত একজন শিক্ষক হিসেবে খুব 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 বেশিভাবে প্রত্যাশা করি যে উনি জাতীয় নেতৃত্বের শূন্যতা পূরণ করবেন। পাশাপাশি উনি এই মেসেজটা উনি দেবেন সেই 300 ফিট থেকে, যে উনি সবাইকে নিয়ে তার বাবার রেখে যাওয়া যে সেই সর্বদলীয় গণতন্ত্রের যে চর্চার জায়গাটুকু এবং বেগম খালেদা জিয়ার যে সহনশীল রাজনীতির যে চর্চাটুকু, সেই চর্চার প্র্যাকটিস উনি করবেন ওনার তরুণ হাত দিয়ে, ওনার তরুণ নেতৃত্ব দিয়ে, সেটা উনি দেখবেন। জি, ধন্যবাদ আপনাকে। সরোয়ার হোসেন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে তারেক রহমান আসবেন 25 তারিখ, বিএনপির বিশাল আয়োজন, কেউ কেউ আবার মানে মনে করছেন যে শরীফ ওসমান হাদির জানাজা ঘিরে যেই জনসমাগম ঘটলো, তারেক রহমানের আগমন উপলক্ষে এই জনসমাগম যদি এর চেয়ে বেশি না হয়, তাহলে বিএনপির রাজনীতি, তারেক রহমানের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। একটার সাথে কি আসলে আরেকটা তুলনাযোগ্য কিনা? তুলনা এবং কম্পিটিশনে যাওয়া উচিত না। আমরা একটা হলো শোকের, আরেকটা হলো আগমনের। এটা তুলনা করা অথবা এই যে দেখা দেখি, এইগুলো একটা সস্তা প্রবণতা। আমি এই কারণে বলবো যে এরশাদ সাহেবের যখন পতন হয়, তার আগের দিন উনি যে মিটিং করেছিলেন, অথবা এই শেখ হাসিনা পালাই যাওয়ার আগে যে মিটিংগুলো করেছে, সেখানে কিন্তু লোকের অভাব হয় না। যত লোক আসে, এই লোকই যে আপনার প্রতি আস্থাশীল সেটাও প্রমাণ করে না। আর এইসব পলিটিক্যাল সমাবেশে অর্ডার দিয়ে লোক আনা হয় অনেক ক্ষেত্রে, মানে বাধ্য করা হয়, বাস, ট্রেন ইত্যাদি ইত্যাদি। সো ওনার সামনে এইটা একটা আছে, এখানে লোক আসবে। বাংলাদেশে যে কোনো একটা মিটিং ডাকে সেখানে লোক আসে, কিন্তু ওনার দল তো অনেক বড়। হ্যাঁ, সো লোক এবং আসবে, তাদের কিন্তু প্রস্তুতি, এই কার প্রোগ্রামে বেশি লোক আসছে এই দিকে না যেয়ে, বরং আমি আপনাকে ওই কথাটা বলি যে পেট্রিয়ট একটা গল্প আছে, পেট্রিয়ট। সো পেট্রিয়ট থেকে ওনার পেট্রিয়ট এই গল্পটা ওনার পড়া উচিত। এই কারণে পেট্রিয়ট যখন ঢুকলো তার দেশে, জানলা থেকে সবাই গোলাপ ফুল ছিটালো, ফুলের ওয়েভ করলো। হ্যাঁ, সেই পেট্রিয়টই কিন্তু একসময় এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। শেখ মুজিবের কি পরিণত হয়েছিল যখন সে স্বদেশ প্রত্যাবর্তন করেছিল? এই ধরনের ভঙ্গুর দেশে, ভঙ্গুর সোসাইটিতে যখন এই ধরনের নেতারা আসে, তার উপরে এত বেশি আশাবাদ সৃষ্টি হয়, প্রেসার থাকে, এত বেশি আশাবাদ সৃষ্টি হয়, এই আশা পূরণ করা নয়। তার মানে উনি যখন আসবে, উনি টপ অফ দ্য পিক অফ দ্য পপুলারিটিতে থাকবে। এই পপুলারিটি ধরে রাখতে হলে ওনার কর্মকাণ্ড কিন্তু 36 কোটি চোখ অবজার্ভ করবে। আমি বাচ্চাদের বাদ দিয়ে 36 কোটি বললাম। 36 কোটি লোক, মানে প্রত্যেকের হাজির ক্যামেরা ফোকাসে সে থাকবে।
কোনো ধরনের ছোটোখাটো ভুল, নেপোটিজম, ক্রনি ক্যাপিটালিজম, এগুলো মানুষ কিন্তু খুব সিরিয়াসলি দেখবে। সো ওনার এই পপুলারিটি ধরে রাখতে হলে ওনার জিয়াউর রহমানের পলিসি ফলো করা ছাড়া অন্য কোনো উপায় নাই। সেটা কি? সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ এবং ইন্ডিয়ার সাথে এ স্ট্রং ফরেন পলিসি। কোনো রকম ইন্ডিয়ান যদি এপিজমেন্ট দেখে মানুষ, সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা ঘুরে বেড়াচ্ছে, সত্যমিতে আমরা জানি না, এইটা দেখলে তাহলে সে তার পপুলারিটি ধরে রাখতে পারবে এবং মানুষ খুবই কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠবে। ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন পলিসি হবে হোয়াট প্রেসিডেন্ট জিয়া হ্যাজ ফলোড। আমি হাসনাত ভাইয়ের সাথে এই কথাটার সাথে সম্পূর্ণ একমত। আমাদের রিকনসিলিয়েশনে যেতে হবে। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি চালিয়েছে সেই জন্য আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে। আপনি ইনক্লুসিভ সোসাইটি যদি করতে না পারেন তাহলে আবার এই ভেঞ্জেন্স, আবার সাইকেল। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে, বাকি সবাইকে নর্মাল লাইফ লিড করতে হবে। আদারওয়াইজ একই প্রবলেম বারংবার কিন্তু হতে থাকবে, আমাদের ওখানে যেতেই হবে। জি, জনাব হাসনাত আলী, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর আসবেন, রাজনীতিতে তিনি কি পরিবর্তন আনবেন, সংস্কার কি করতে পারবেন, একই সাথে তার দল গোছানো, নির্বাচন মোকাবেলা করা এবং সামনের নেতৃত্বের আসনে বসা, এই 3টি প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নিব। আমার প্রশ্ন ছিল যে তারেক রহমান সাহেব দেশে আসবেন, ওনার সামনে কি কি চ্যালেঞ্জ আছে? দেখেন, চ্যালেঞ্জ কিন্তু অনেক। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি হলো তার নিজের দলের মধ্যে শৃঙ্খলা ফিরানো। কেন? কি বিশৃঙ্খল অবস্থা আছে? বিশৃঙ্খলা এখনও আছে, এখনও মশাল মিছিল হয় প্রার্থিতার বিরুদ্ধে, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে, অনেকগুলো কাজগুলো হচ্ছে। তবে আমি মনে করি যে উনি গত 18টি বছর নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছিলেন ভার্চুয়ালি, এবং নেতৃত্বের একটা নতুন ডাইমেনশন উনি তৈরি করেছিলেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তার দলকে ভেঙ্গে টুকরো টুকরো করার জন্য হেন কাজ নাই যা করা হয়নি, কিন্তু ওনার অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বে সে সম্ভব হয়নি। এখন উনি যখন দেশে আসবেন এই নেতৃবৃন্দকে কিন্তু আপনি যেমনটি বলছেন সশরীরে দেখবেন, ফিজিক্যালি ইন্টারাকশন হবে। অতএব এই নেতৃবৃন্দকে চেনা জানা কিন্তু আগের চেয়ে কিন্তু খুব সহজ হবে। অতএব যেহেতু নির্বাচন, উনি নিজে বলছেন বারবার যে এবারের নির্বাচন খুব সহজ হবে না, আমিও মনে করি যে নির্বাচন খুব সহজ হবে না, কারণ চেনা শত্রু সাথে কিন্তু মোকাবেলা করা যায়, অচেনা শত্রুর সাথে মোকাবেলা করা কিন্তু খুবই ডিফিকাল্ট। অচেনা শত্রু কারা? বিএনপির অনেকগুলো অচেনা শব্দ। আপনি ভার্চুয়াল জগতে যান, একটা ভার্চুয়াল জগতের যে একটা অপপ্রচার, সেটাও এক ধরনের শত্রু। এই যে মিডিয়া যে এআই ব্যবহার করে বা বিভিন্ন রকমের অপপ্রচার, এটা বিএনপির জন্য একটা হিউজ থ্রেট। এবং বিশেষ করে যে সরকার নির্বাচনটা সুষ্ঠু করতে চায়, যদি সত্যি সত্যি সুষ্ঠু করতে চায়, তাহলে এই যে যারা দেশ বিদেশে থেকে অপপ্রচার করে, গালাগালি করে, উস্কায় দেয় মানুষকে, ভাঙ্গো, এটা করো, ওটা করো, এটাকে যদি কঠিন হাতে দমন করা না যায় তাহলে নির্বাচনটা কিন্তু অনেকাংশে কিন্তু ম্লান হয়ে যেতে পারে। সরকার বিবেচনা করবে, উদ্যোগ অলরেডি নিয়েছে। বিএনপির এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে এই ভার্চুয়াল জগতের পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করা। 2 নম্বর যেমন যে দল গোছানো ওনার জন্য আরও সহজ হবে, কারণ দূরে থেকে নিয়ন্ত্রণ করা আর কাছে থেকে নিয়ন্ত্রণ করা সেটা বোধহয় উনি পারবেন, যেহেতু এই 18 বছর পেরেছেন। আপনি নির্বাচনী মোকাবেলা করছেন, আমি যতদূর জানি বা যতদূর দেখি, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপি 31 দফা থেকে কিন্তু এখন 8 দফায় চলে আসছে। 8টা কর্মসূচি, দফা বলবো না আমি। তারা কি বলছেন? তারা ফ্যামিলি কার্ড দেবেন, মাসে 2000 টাকা করে পারবেন মহিলারা। তারা ফার্মার্স কার্ড দেবেন ফার্মারদের সুবিধা করার জন্য, কোনো যেন মধ্যস্বত্বভোগী, কারণ ওই যে আমাদের কাজের বিনিময়ে খাদ্য আরও কী সব ছিল, সেগুলোতে কিন্তু অধিকাংশ টাকা পয়সা কিন্তু চেয়ারম্যান বা মধ্যস্বত্বভোগীরা নিয়ে যেত। এই জন্য এটা ব্যাংকের মাধ্যমে কার্ড দেবেন, কার্ডের মাধ্যমে, এগুলো কিন্তু জনমুখী কিছু কর্মসূচি ওনারা দিয়েছেন। তারপরে স্বাস্থ্য কার্ডের কথা ওনারা বলছেন, যেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। এবং আরেকটি কর্মসূচি সেদিন পড়ছিলাম পত্রিকায়, যে সেটা হলো, দেশে তো রাতারাতি হাসপাতাল তৈরি করা সম্ভব নয়, কিন্তু চিকিৎসা সেবায় অনেক রকমের আমাদের সমস্যা রয়ে গেছে। এখন ধরেন যে বগুড়ার কথা যদি আমি বগুড়ার টিএমএসএস একটা হাসপাতাল আছে 1000 বেডেড, জিয়াউর রহমান হাসপাতাল সেখানে আছেন। তাহলে জিয়াউর রহমান হাসপাতাল কিন্তু সমস্ত রোগীদের চিকিৎসা দিতে পারে না। তারা প্ল্যান করছে যে ওই টিএমএসএস হাসপাতালকে ডেডিকেটেড করে দেওয়া, যে তাদের যে ওই যে স্বাস্থ্য কার্ড, এই স্বাস্থ্য কার্ড নিয়ে সেখানে যাবে, টাকা সরকার পে করবে, সরকার সেখানে ওই হাসপাতালকে দেবে, রোগীদের দিতে হবে না। চমৎকার গণমুখী প্রজেক্ট। তো বিএনপিকে এই 31 দফা তো 80 বর্ডার আসপেক্টে,
আসলে বিএনপির কাছে মানুষ চায়টা কি, বা সরকারের কাছে মানুষ চায়টা কি? প্রথমত চাই যে আপনি চাঁদাবাজি করবেন না ভাই, আমি ব্যবসা করে খাবো, আমার দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করবে না, এই নিশ্চয়তা দেওয়া বিএনপির বা নেতৃবৃন্দের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। 2 নম্বর যেটা হবে কি, সেটি হলো যে দুর্নীতিটা আমরা কমাতে পারিনি। দুর্নীতিটাকে মূলোৎপাটন করা যাবে এমনটি নয়, বরং দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে জাতীয় দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ হিসেবে ট্রিট করে যদি আইনের প্রয়োগ যদি সঠিকভাবে করা যায়, সেটা মানুষ এই বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারপরে দেখেন সুশাসনের অভাব, ভাই বলছিলেন যে সুশাসন নাই, সুশাসন যদি থাকতো দেশে তাহলে সাগর রনির অপরাধীদের এতদিনে ফাঁসি হয়ে যাওয়ার কথা। আমরা সুশাসন পারিনি, সেই সুশাসনটা ফিরে আনা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উনি বললেন যে সমস্ত পুলিশ ফেসিস্টরা দিয়ে গেছে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে গেছে, তাহলে তাদেরকে তো আপনি বের করে দিতে পারবেন না, আবার আপনি বাইরের দেশ থেকে লোক হায়ার করে নিয়ে এসেও এই প্রশাসন যন্ত্র আপনি চালাতে পারবেন না। তাহলে তাদেরকে মোটিভেট করে জনমুখী কী করে করা যায়, দলীয় সংস্থা থেকে জাতীয় সংস্থা কী করে বানানো যায়, দলীয় আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে জনগণের আইন শৃঙ্খলা বাহিনীতে কী করে পরিণত করা যায়, সেটা নিশ্চিত করতে হবে। কোর্টের ঘাড়ে বন্দুক রেখে অজস্র বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, এনসিপিদেরকে জেলখানায় পোড়া হয়েছে। ভবিষ্যতে যেন একটি মিথ্যা মামলা সরোয়ারের বিরুদ্ধে না হয়, আমার বিরুদ্ধে না হয়, আপনার বিরুদ্ধে যেন না হয়। অতএব অপরাধী শাস্তি পাক, কোনো সমস্যা নাই। এবং এই 14 বছরে যে 18 বছরে যে অপরাজনীতি হয়েছে, যে মিথ্যাচার হয়েছে, মানুষকে জেল জুলুম হয়েছে, কোনো প্রতিহিংসা নয়, বরং আরেকটি মিথ্যা মামলা যেন না হয়। সে যদি আমার দলের লোকও যদি না হয়, বিএনপির দলের লোকও যদি নয়, সরোয়ার ভাইয়ের দলের লোকও না হয়, সরোয়ার ভাই যেন কোর্টে যে ওসি সাহেবকে গরম দেখিয়ে অন্তত গায়েবী মামলা, মিথ্যা মামলা যেন করতে না হয়, আমাদের মতো শিক্ষকদেরকে মামলা মাথায় নিয়ে যদি ঘুরতে না হয়, এটি একটি বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় আরেকটি জায়গা বিচারাঙ্গন, অন্তত জজ নিয়োগ করার ক্ষেত্রে সেই বিষয়গুলো দেখা দরকার। তবে আমি মনে করি যে শুধু বিএনপির রাজনীতি নয়, তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে, আমি আগে যে কথাটা প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম যে একটি জাতীয় রাজনীতি যে নেতৃত্বের শূন্যতা, মানুষ তার ভেতর দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম দেখতে চায়। আপনি যে কথাটা বারবার বলছিলেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে পররাষ্ট্রনীতি, উনি তো জিয়াউর রহমানের সন্তান, উনি জিয়াউর রহমানের সন্তান। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই তো শারীরিক নির্যাতন ভোগ করতে হয়েছিল এবং তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। 111 সরকার সেটা করেছিল। উনি তো বেগম খালেদা জিয়ার সন্তান, যে বেগম খালেদা জিয়া চাইলেই বিলাসী জীবনযাপন করতে পারতেন। উনি বলেছেন এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। উনি যাননি দেশ ছেড়ে, যখন -2 ফর্মুলায় উনি বলেছেন এই দেশে জন্মগ্রহণ আমার, এই দেশেই আমার কবর হবে। উনি নিজের সন্তানের লাশ দেখেছেন, দেশ ছাড়েননি, মাটি কামড়ে পড়ে থাকছেন। উনি চাইলে দেশ থেকে চলে যেতে পারতেন আপোষ করে সরকারের সাথে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জেলখানায় থেকেছেন, দিনের পর দিন মৃত্যুর শয্যায় শায়িত। আজকে বিএনপির নেতৃত্ব থেকে উনি দেশের নেত্রী, জনগণের নেতৃত্বে পরিণত হয়েছেন। তার সন্তান এই সমস্ত দগদগে ইতিহাস তার সামনে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে উনি যদি ওই সাম্যের রাজনীতি করতে পারেন, ইনক্লুসিভ রাজনীতি করতে পারেন, ক্ষমার রাজনীতি করতে পারেন, যেটা আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি অলরেডি একটি সাইন উনি জাতিকে দিয়েছেন। মেজর জেনারেল রুমি প্রকাশ্যে সামরিক বাহিনীর একটা মিটিংয়ে উনি বলেছেন যে আমি আপনার সাথে একটু উত্তপ্ত কথা হয়েছিল, আমি আজকে এই সুযোগে আপনার কাছে ক্ষমা চেতে চাই। এই যে ক্ষমা, এই ক্ষমাটুকু করবেন। তবে আমি অনুরোধ করব, ক্ষমা তাদেরকে করা যাবে না যারা আমার সন্তানকে গুলি করে হত্যা করেছে, যারা আমার সাইদকে হত্যা করেছে, যারা আমার মুগ্ধকে হত্যা করেছে, যারা আমার এই যে আদিকে হত্যা করেছে, এদেরকে ক্ষমা করা যাবে না। যারা আয়নাঘর তৈরি করেছে, 5 বছরের শিশুকে হত্যা করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে, ব্যাংক লুটপাট করেছে, দয়া করে তাদেরকে ক্ষমা করার দরকার নেই। বরং আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে যদি সুশাসন নিশ্চিত করা যায়, তার জন্য উনি ইতিহাসের অমরত্ব গ্রহণ করবেন, সেই সুযোগটা উনি কাজে লাগাবেন। এম সরোয়ার হোসেন, আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি যে তারেক রহমানের যে জনপ্রিয়তা, বৃহৎ দল, তার এই আগমনে সব কিছু কি স্রোতে হারিয়ে যাবে কিনা? সংস্কার, গণভোট, আপনাদের মতো যারা আপনারা একা লড়াই করছেন, বিএনপি এবং জামাতের দ্বৈরথের মাঝখানে পড়ে আপনারা হারিয়ে যাবেন কিনা? সংস্কার এবং গণভোটের বিষয়গুলো উপেক্ষিত হবে কিনা? না, হারিয়ে যেতে পারে। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন শুধুমাত্র অপোজিশনে যারা ছিল তাদের দুর্নীতির একটা
বিচার বিচার খেলা হয়েছে, কিন্তু একটা বিচার হয়নি। কারণ তারা নিজেরা এত বেশি দুর্নীতিতে জড়িয়ে গেছে যে সেই সীমাহীন দুর্নীতিবাগে আর কার দুর্নীতির বিচার করবে, সেই জন্য সত্যি করে একটা বিচারও হয় নাই। তো যে উচ্ছ্বাস সৃষ্টি হবে বা হয়েছে সেটা ধরে রাখা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। যেটা পসিবল যে আগে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে অতিক্রম করা, উনি ভুল স্বীকার করার যে যে রাজনৈতিক মানসিকতা সেইটা অর্জন করেছে, অন্তত এই ঘটনা বলা যায়। কিন্তু সেইটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে উনি আসলে বাস্তবতা বুঝতে পারবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলকে দুর্নীতিমুক্ত রাখা। যে এই যে চাঁদাবাজিগুলো হয়েছে এটা বড় একটা দায়ভার তো বিএনপির উপর আসছে। সবগুলো আপনি প্রত্যাখ্যান করতে পারবেন, কিন্তু অনেকগুলোই সত্য। আমরা ব্যক্তিগত নলেজ আছে, অনেক জেলায় 6-7 করে এরকম বিএনপি তো ব্যবস্থা নিয়েছে, আবার তাদেরকে ফিরেও নিয়েছে। এখন আপনি যদি দলকে দুর্নীতিমুক্ত না করতে পারেন তাহলে এই দুর্নীতিটা আসে ওখান থেকে, শুরু হয় ওখান থেকে। কিন্তু বাংলাদেশের ক্ষমতার যে কাঠামো, সেই কাঠামোতে আপনি যদি দুর্নীতি না করেন, এক্সট্রা ইনকাম না করেন, মানুষ তো আপনার কাছ থেকে শুধু চায়। তাহলে সেইখানে ওই জায়গাটা, এই যে মানুষ চায়, দুর্নীতি হলে সম্পত্তি কিছু মানুষের হাতে যায়, কিছু মানুষ, এবং তারা দেশে টাকা রাখে না, টাকাগুলো বিদেশে পাস করে দেয়। আর সুশাসন থাকলে সবাই পায়। তো কিছু মানুষ চাবে বলে আপনি দুর্নীতি অ্যালাউ করবেন, দ্যাট ক্যানট বি। দুর্নীতি আইদার দুর্নীতি মুক্ত অথবা দুর্নীতি সেটা অঙ্ক যাই হোক, কোনো রকম দুর্নীতি কোনো শাসন ব্যবস্থায় টলারেট করতে পারে না। এটা কোনো পলিসি হতে পারে না। আওয়ামী লীগ এই পলিসি নিয়েছিল বলে আওয়ামী লীগের কিন্তু এই পরিণতি হয়েছে। কী পলিসি নিল? আমার লোকেরা কিছু টাকা বানাক, ওরা তো অনেকদিন খেতে পারে নাই। এইটা যদি একবার আপনি ঢোকেন, আপনি আর ওখান থেকে কিন্তু বের হতে পারবেন না। তাহলে সুশাসন এবং ন্যায্যতা থাকলে সবাই যারা ভিক্টিম এসেছে তারাও কিন্তু রিহেবিলেট হবে, আলটিমেটলি এই জায়গায় আসবে। সেটা এইটা ফার্স্ট পলিসি। সেই ক্ষেত্রে ওনার সামনে আর একটা বিগেস্ট চ্যালেঞ্জ হবে। ওনার চ্যালেঞ্জগুলো কিন্তু অত্যন্ত আফিল, ভেরি 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 চ্যালেঞ্জিং, ভেরি আফিল টাস্ক। যেমন একটা সঠিক তথ্য ওনার কাছে পৌঁছবে কিনা, ওনাকে যে প্রোটোকলের ভিতরে ঢুকিয়ে দেবে, সঠিক তথ্য জানা, বোঝা এবং ব্যবস্থা নেওয়া। অনেক সময় ওই নেগেটিভ তথ্য শুনতে চায় না, তখন ইন্টেলিজেন্স করে কি নেগেটিভ তথ্য দেওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, যেমন মওদুদ আহমেদ বলছে, আপনার মনে আছে না, যে পতনের আগদিন এসে বলছে স্যার সব ঠিক আছে। ইন্টেলিজেন্স সংস্থা এসে বলছে সবাই। ইন্টেলিজেন্স সংস্থাগুলোর যে তথ্য, সেই তথ্যের ভিতরে ভুল থাকে। তো সঠিক পাবলিক পারসেপশন ধারণ করতে পারে কিনা, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এবং এইখানে যেন ওই যে অলিগার্ক সৃষ্টি না হয়, অলিগার ভেঙে দিতে হবে। যে সবার আগে যদি উনি পারে সত্যি করে যে সাব্বির হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ছিল বসুন্ধরা গ্রুপ, এবং রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্র এখন পরিচালনা করছে তাদেরকে আইনের আওতায় আনতে পারে কিনা, একটা অলিগারকে যদি ঠিক করতে পারে তাহলে কোনো অলিগার সৃষ্টি হবে না। সর্বোপরি উনি লন্ডনে এতদিন থেকে উনি লন্ডনে যে সুশাসন, ন্যায় বিচার, জবাবদিহিতা দেখেছেন, সেইটার যদি 25%ও ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে বাংলাদেশে কিছুটা উন্নতি হবে বলে অন্তত আমি বলি। সেইটা পারবে কিনা, আদৌ পারবে কিনা, সেইটাই ওনার সামনে একটা চ্যালেঞ্জ। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার আলোচনা করলেন। আমরা আশা করি যে জনাব তারেক রহমান উনি সুস্থভাবে, সুন্দরভাবে উনি দেশে ফিরে আসবেন, এবং বিএনপি ওনাকে ঘিরে যে কর্মসূচির আয়োজন করেছে সেই কর্মসূচিগুলো অত্যন্ত শৃঙ্খলভাবে, চমৎকারভাবে তারা করতে পারবেন। এবং তারেক রহমান দীর্ঘদিন পর তার মায়ের সাথে দেখা হবে, এবং তিনি আসলে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং আগের মতোই মা এবং ছেলে মিলে যেন বাংলাদেশটাকে গড়তে পারে, আমাদের সেই প্রত্যাশা। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।